পরিবেশকে কোম্পানির ডিসিশনকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, তো ম্যাক্রো এনভায়রনমেন্টের মধ্যে আসলে কি কি বিষয় আছে, কি কি বিষয় আসতেছে? ম্যাক্রো এনভায়রনমেন্টের মধ্যে প্রথমে যে বিষয়টা আসে সেটা হচ্ছে ডেমোগ্রাফিক, এরপর চলে আসে হচ্ছে ইকোনমিক, ন্যাচারাল, টেকনোলজিক্যাল, পলিটিক্যাল এবং সবার শেষে চলে আসে কালচারাল। আচ্ছা, প্রথমেই যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে ডেমোগ্রাফিক এনভায়রনমেন্ট। এখন কথা হলো যে ডেমোগ্রাফিক এটা আসলে কি? ডেমোগ্রাফিক শব্দটা আসছে হলো ডেমোগ্রাফি থেকে। তো ডেমোগ্রাফিটা হচ্ছে পপুলেশন সায়েন্স, যদি আমরা একেবারে দুই শব্দে বা এক শব্দে যদি বলি, পপুলেশন সায়েন্স মানে জনসংখ্যা সংক্রান্ত বিজ্ঞান। হ্যাঁ, যেটা আসলে জনসংখ্যার বিভিন্ন দিককে আলোচনা করে, যেমন জনসংখ্যার সাইজ কত, জনসংখ্যা কোন লোকেশনে বসবাস করে, হ্যাঁ, এরপর জনসংখ্যার মধ্যে মেল ফিমেলের রেশিও কত, এদের এজ স্ট্রাকচারটা কেমন, ঠিক আছে, এরপর কোন কোন জাতিসত্তা মিলে বা কোন কোন রিলিজিয়ন মিলে তোমার জনসংখ্যাটা গঠিত হয়েছে একটা দেশের ক্ষেত্রে, এবং তারা কি কি পেশায় জড়িত আছে, অর্থাৎ তাদের ভাষাটা কি, হ্যাঁ, এই যে এই বিষয়গুলো, তারা কোন কোন ধর্ম অনুসরণ করে। সহজ কথা, জনসংখ্যা হলো মানে এদের বয়স, পেশা, হ্যাঁ, এদের কালচার বলা যাবে না, এদের জেন্ডারের রেশিও কেমন, এরপর এদের এজ স্ট্রাকচার, গড় আয়ু, হ্যাঁ, ফ্যামিলি স্ট্রাকচারটা কেমন, এই বিষয়গুলো নিয়ে, এরা কোন এলাকাতে বসবাস করে, শহর এলাকায় বসবাস করে না গ্রামে বসবাস করে, এই সংক্রান্ত যে আলোচনা সেটাকে আমরা বলবো ডেমোগ্রাফি। আচ্ছা, তো ডেমোগ্রাফি যদি আমরা বলি যে আজকের পৃথিবীর পপুলেশন সাইজ কত, পপুলেশন সাইজ আমি লেটেস্ট যেটা দেখেছি প্রায় 7.4 বিলিয়নের মতো, 7.4 বিলিয়নের আশেপাশে হবে, এবং ধারণা করা হয় যে 2030 সালের মধ্যে এই জনসংখ্যাটা 8 বিলিয়নে পৌঁছাবে। আচ্ছা, তার মানে এই পৃথিবীর এত বড় একটা জনসংখ্যা, হ্যাঁ, এটা কিন্তু আসলে দুইটা বিষয়, দুইটা জিনিস উন্মুক্ত করে দেয়। সেটা হচ্ছে এটা যেমন একদিকে তোমার অপরচুনিটিস প্রত্যেকটা কোম্পানির জন্য, হ্যাঁ, প্রতিটা প্রতিষ্ঠানের জন্য এত বড় জনসংখ্যা, আবার এটা একদিকে কিন্তু একটা চ্যালেঞ্জও, কারণ জনসংখ্যা মানেই যে আমাদের অনেক অপরচুনিটি নিয়ে আসবে তা না, এটা কিন্তু অনেক সমস্যাও তৈরি করবে, ঠিক আছে। তো এটা অপরচুনিটি বলতে পারো, এটা আবার আমাদের চ্যালেঞ্জও। ডেমোগ্রাফির কি কি চেঞ্জ আমরা দেখতে পারতেছি বা কি কি পরিবর্তন কি কি হচ্ছে, তো এই বিষয়টা নিয়ে আমি যখন তোমাদের আলোচনা করব, তোমরা একটু খাতা কলম নিয়ে একটু বসবা, সবাই একটু খাতা কলম নিয়ে বসবা, কারণ আমাদের বইয়ে যে উদাহরণগুলো দেওয়া আছে পুরোটাই হচ্ছে, যেহেতু ইউএস এর বই, বাংলাদেশে এই মানের কি এর মানে কাছাকাছি মানের কোনো নোট বই পাওয়া যায় না, বুঝতে পারছো? তো এখানের উদাহরণ সবগুলোই হচ্ছে ইউএসএ একে পার্সপেক্টিভ করে করা হয়েছে। তো ইউএসএ, এখন আমরা আমাদের নিজেদের দেশের সাথে আমি ব্যাপারগুলো একটু কম্প্যারিজন করব, যেমন চেঞ্জিং এজ স্ট্রাকচার অফ দ্য পপুলেশন। আচ্ছা, এই ব্যাপারে আমি একটু বলি, মনে রাখবা। তো চেঞ্জিং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সারা বিশ্বে একটা ট্রেন্ড তৈরি হয়েছিল, মানে অধিক বাচ্চা নেওয়ার একটা প্রবণতা, এবং তখন দেখা যাচ্ছিল চিকিৎসা বিজ্ঞানের উন্নত হচ্ছিল, যার কারণে তুমি দেখবা ওই সময়ে যত ফ্যামিলি 50-এর দশক, 40-এর দশক, হ্যাঁ, বা 60-এর দশক, ওই সময় ফ্যামিলি গুলো মানে ভাই বোনের সংখ্যা কারো ক্ষেত্রে 5 জন, কারো ক্ষেত্রে 7 জন, 10 জন, 12 জনও আমরা দেখতে পাই। তো ওইটার পিরিয়ডটাকে বলা হতো বেবি বুমার্স পিরিয়ড। 1947 থেকে 1964 সাল, এই সময়টা বেবি বুমার্স পিরিয়ড, এবং অনেক অনেক কি বলবো শিশু জন্ম নেয়। এর ফলে ওই সময়ে তোমার একটা এজের ক্ষেত্রে একটা পরিবর্তন দেখা যায়, যে
পৃথিবীতে বেবির সংখ্যা বেশি, মানে বাচ্চা এই এজের সংখ্যা বেশি হয়ে গেছিল, এবং যেহেতু একটা যুদ্ধ শেষ হয়েছে, মানুষ অনেকে রোগ আক্রান্ত ছিল, অপুষ্টিতে অনেক লোক মারা গেছে, বয়স্ক লোকের সংখ্যা কিন্তু সেই সময় খুব কমে গিয়েছিল। আচ্ছা, এরপরে আমরা যদি আসি, এরপর আরো একটা জেনারেশন নিয়ে চিন্তা করা হয়েছে, যেমন জেনারেশন এক্স। এরপর আমরা যে জেনারেশনে ছিলাম, মানে 1977 সাল থেকে 2000 সাল পর্যন্ত, সেটাকে বলা হয়েছিল জেনারেশন ওয়াই। এবং তোমরা সম্ভবত 2000 সালের পরে, আচ্ছা তোমাদের ডেট অফ বার্থ সবার কি 2000 সালের আগে না পরে? ম্যাক্সিমাম কি 2000 এর আশেপাশে তো নাকি? জি স্যার, 2000 বা 2000 এর আগে। হ্যাঁ, 2000 অথবা 2000, 1999 সাল, 2000। তার মানে তোমাদের জেনারেশন, আমরা যেটাকে বলি জেড জেনারেশন, জেনারেশন জেড, ঠিক আছে? আচ্ছা, এই নামকরণ করা হয়েছে। তো এই যে স্ট্রাকচারে, আচ্ছা আমাদের বাংলাদেশের এই যে স্ট্রাকচারটা তুমি কি দেখো, আমরা কি দেখি আসলে? বাংলাদেশের এই যে স্ট্রাকচারটা হচ্ছে মানে একেবারে 0 থেকে 5 বছর বা 5 থেকে 16 বছর এই বয়সী বাচ্চার সংখ্যা বা এই বয়সী মানুষের সংখ্যা বেশি। তোমরা মনে রাখবা যে আমাদের সামনে কিন্তু একটা খুব গোল্ডেন একটা অপরচুনিটি শুরু হচ্ছে, যেটাকে আমরা বলি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এটা আসলে প্রতি 200 বা 300 বছরের মধ্যে একটা দেশে চলে আসে। সেটা হলো যে কর্মক্ষম লোকের সংখ্যা সামনে খুব বেশি থাকবে। হ্যাঁ, এবং এই সুযোগেই কিন্তু এই যে তোমার জাপানের কথা বলতেছি, কোরিয়ার কথা বলতেছি, ওরা কিন্তু এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এই সুযোগটাকে কাজে লাগাই কিন্তু আজকে বিশ্বের উন্নত দেশের পর্যায়ে চলে গেছে। ওদের কিন্তু ডেমোগ্রাফিক ডিভিডেন্ড শেষ, বুঝতে পারছো? কারণ ওই 80 দশক 90 দশকে ওদের অনেক লেবার ছিল, মানে অনেক কর্মক্ষম লোক ছিল, কিন্তু তারা এখন কি হয়ে গেছে? তারা বুড়ো হয়ে গেছে। আবার বর্তমানে যেটা হচ্ছে ওই সমস্ত দেশে, যে ওই যে তোমার ফ্যামিলি প্ল্যানিং এর কারণে তোমার বাচ্চা নেওয়ার প্রবণতা কমে গেছে, যার কারণে ওদের টিনেজ পিপুল কিন্তু একেবারে কম। মানে এখন ওদের সে ব্যাপারটা অনেকটা এমন হয়ে গেছে যে ওল্ড এজ পিপলের সংখ্যা অনেক বেশি, কিন্তু এদিকে টিনেজ এদের সংখ্যা অনেক কম, যার কারণে দেখা যাবে যে একটা সময় তাদের কর্মক্ষম লোক খুঁজে পাওয়া যাবে। ঠিক আছে? হ্যাঁ, কিছু বলতেছো তোমরা? তোমাদের মধ্যে কেউ কি কোনো কিছু প্রশ্ন করতেছো? আচ্ছা, ঠিক আছে। এখন আমি যেটা আলোচনা করতেছিলাম, তো আমাদের দেশে কিন্তু সামনে এই সুযোগটা কিন্তু চলে আসতেছে, যে আমাদের দেশে কর্মক্ষম লোকের সংখ্যা, কারণ দেখা যাবে যে কি আমাদের এই যে সবচেয়ে বেশি লোকই কিন্তু আসলে যাদের বয়স এই 0 থেকে 20 বছরের মধ্যে। তো আগামী 10 বছর বা আগামী 15 বছরের মধ্যে কি দেখা যাবে, এই বেশি সংখ্যক লোকই কি আমাদের ওয়ার্কিং ফোর্স হয়ে যাবে, এবং তারা কিন্তু আমাদের ইকোনমিকে অনেক যথেষ্ট পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলবে। তো আমেরিকার এই যে স্ট্রাকচারটা কিন্তু আমাদের উল্টা, বুঝতে পারছো? আমেরিকার এই যে স্ট্রাকচারটা হচ্ছে বুড়া লোক বেশি, বাচ্চা এবং ইয়ং পিপল কিন্তু কম বর্তমানে। এবং তোমরা জেনে অবাক হবা যে আমরা জানি যে আসলে ওল্ড এজ পিপল তাদের চাহিদাগুলো কিন্তু একরকম, আবার ইয়ং পিপল তাদের চাহিদা একরকম। আবার যদি একটা দেশে ইনফ্যান্টের সংখ্যা অনেক থাকে, তাহলে সে দেশের চাহিদা কিন্তু থাকে আর এক রকমের বেশি। তো ওল্ড পিপল তারা দেখো এক ধরনের প্রোডাক্ট ব্যবহার করে, এক ধরনের পোশাক ব্যবহার করে। আবার যারা আমরা ধরো ইয়ং, তারা এক ধরনের পোশাক ব্যবহার করি। আবার তোমাদেরকে দেখা যাবে তোমরা কিন্তু আরেকটু তোমাদের চাওয়াটা, তোমাদের ইচ্ছাটা কিন্তু আরেকটু ভিন্ন রকম। এটা কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু ডাইভার্সিফাইড একটা ভূমিকা রাখে। এবং যে সমস্ত কোম্পানি এই যে একটা দেশের এই যে স্ট্রাকচারটাকে বুঝতে পারে, তারা কিন্তু সহজে গেইন করে ফেলতে পারবে। যারা আমাদের দেশে, মনে রাখবা, যারা এই ইয়ং জেনারেশনকে ধরতে পারবে, হ্যাঁ, তারা কিন্তু মার্কেটে অনেকদিন টিকে থাকতে পারবে। কারণ কোন একটা কোম্পানি যদি এমন একটা, মানে এই যে আমাদের 2000 বা এর 5 বছর বা 10 বছর আগের যে জেনারেশন, হ্যাঁ, এদেরকে যদি ধরতে পারে, এরাই কিন্তু সামনের খুব পটেনশিয়াল মার্কেট। এবং তোমাদেরকে গত ক্লাসে আমি একটা কথা বলেছিলাম যে কাস্টমার ইকুইটি, তাদের কাস্টমার ইকুইটি কিন্তু অনেক বেশি হবে, কারণ এরা আগামী 20-25 বছর বা 30 বছর, যেমন তোমাদের সবার বয়স 22, 23, 21, 22, তোমরা কিন্তু আগামী
2-3 বছরের মধ্যে কি চাকরিতে ঢুকে যাবা বা ব্যবসায় ঢুকে যাবা, তো তোমাদের হাতে টাকা থাকবে। তো তোমাদের এই জেনারেশনকে যারা ধরতে পারবে তারা কিন্তু আগামী 30 বছর বা আগামী 35 বছর খুব ভালোভাবে বিজনেস করতে পারবে। আর এখন কেউ চিন্তা করে যে আমার টার্গেট কাস্টমার হলো যাদের বয়স 70, বুঝতে পারছো, তো তাদের ভবিষ্যৎ কিন্তু খুব বেশি ভালো না, কারণ ওই জেনারেশনকে ধরলে তারা খুব বেশি 4 থেকে 5 বছর ব্যবসা করতে পারবে। তো এই জিনিসটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, ঠিক আছে, আমাদের এই স্ট্রাকচারটা বুঝতে পারা। আচ্ছা, তো একটু আগেই বলছি যে বইয়ের পার্সপেক্টিভ হচ্ছে আমেরিকা, তো আমরা এখন বলবো দ্য চেঞ্জিং বাংলাদেশ ফ্যামিলি। হ্যাঁ, বাংলাদেশি ফ্যামিলি। তো বাংলাদেশি ফ্যামিলির মধ্যে আসলে আমরা কি চেঞ্জ এখন দেখতে পাই। তো আজ থেকে 20 বছর বা 25 বছর আগে আমাদের গ্রামের যে ফ্যামিলিগুলো ছিল সেগুলো ছিল অনেকটা কম্বাইন্ড বা জয়েন্ট ফ্যামিলি। সেখানে 4-5টা প্রতিটা ফ্যামিলি হয়তো কর্মক্ষম ছেলে বা ছেলের বউ বা মেয়ে থাকতো, তাদের বাবা মা থাকতো, মানে একটা ব্যাপারটা এরকম, বাবা মা সন্তান নাতি নাতনি, এটা নিয়ে একটা সংসার, ঠিক আছে। তো তুমি একটু খেয়াল করে দেখো তো, এই ধরনের ফ্যামিলি আমাদের সমাজে কিন্তু দিনকে দিন কমে যাচ্ছে। এই যে সবাই একসাথে থাকার যে একটা প্রবণতা, কম্বাইন্ড ফ্যামিলি, এটা প্রবণতা কিন্তু অনেক কমে যাচ্ছে। আমরা এখন যেটা দেখতেছি যে সিঙ্গেল ফ্যামিলির সংখ্যাটা অনেক বেশি, যে হয়তোবা স্বামী হাজবেন্ড ওয়াইফ এবং তাদের 1টা বা 2টা বাচ্চা, এটা নিয়ে ফ্যামিলি কিন্তু গ্রো করতেছে বেশি বেশি করে, যে একটা কম্বাইন্ড যে ফ্যামিলি, এটার একটা প্রবণতা কিন্তু কমে যাচ্ছে। আর পাশ্চাত্য দেশে তো সমস্যা আরো বেশি। তো সেই দেশে যেটা হচ্ছে যে সেই দেশে ফ্যামিলি বলতে, যে ফ্যামিলি যে একটা লাইফ হয় সেটাই তারা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। হ্যাঁ, তারা দেখা যাচ্ছে যে এখানে একটা পরিসংখ্যান দিচ্ছে, সেটা আমি একটু তোমাদেরকে উল্লেখই করি, তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবা। যে আমেরিকাতে দেখা গেছে যে 100 জনের 34 জন লোক, 34% লোক, তারা সিঙ্গেল লাইফ লিড করে, সিঙ্গেল লাইফ উইদাউট এনি ফ্যামিলি। বুঝতে পারছো, সেটা হোক পুরুষ অথবা হোক মহিলা, ব্যাপারটা কিন্তু খুব বেশি ভালো কিছু না, ঠিক আছে। যাক, একটা সমাজ, ওদের সমাজের ওরকম একটা সিচুয়েশন চলে গেছে। হ্যাঁ, তা মানে আমাদের সাথে আমরা বলতেছি যে জয়েন্ট ফ্যামিলি থেকে তোমার কি সিঙ্গেল ফ্যামিলি, অথবা হাজবেন্ড ওয়াইফ তাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি হচ্ছে। আর ওই দেশের অবস্থা এমন হয়ে যাচ্ছে যে সেটাও হচ্ছে না, বৈবাহিক যে একটা বন্ধন, এদের একটা পরিবার যে একটা মানে অনেক বড় একটা অর্গানাইজেশন, এটাকে কিন্তু তারা অস্বীকার করে ফেলতেছে। 3 ভাগের 1 ভাগ লোকের কোনো ফ্যামিলি বলতে কিছু নেই, তারা সিঙ্গেলি বসবাস করে, সেটা জেন্ডার মানে নির্বিশেষে, হ্যাঁ, ইন রেসপেক্ট অফ এনি জেন্ডার। পুরুষরা একা একা বসবাস করতেছে, মেয়েরা একা একা বসবাস করতেছে। আবার যেটা দেখা যাচ্ছে যে এগুলো বলবো যে কি, তারা হয়তো বা কোন একটা সময় কাটানোর জন্য কিছু সময় একসাথে থাকতেছে, বাট কিছুদিনের মধ্যে তারা সেপারেট হয়ে যাচ্ছে। এটা কিন্তু আসলে সামাজিক কিছু কি, এই মার্কেটেও কিন্তু এর একটা বিশাল একটা ইম্প্যাক্ট পড়তেছে। মার্কেট দেখো, সিঙ্গেল ফ্যামিলিতে যেরকম একটা চাহিদা থাকে, মানুষ যদি একা 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 বসবাস করে অনেক কিছু চাহিদা কিন্তু কমে যায়। হ্যাঁ, আবার একটা জয়েন্ট ফ্যামিলির যে ডিমান্ড, হ্যাঁ, যে সমস্ত পণ্য লাগে, একটা সিঙ্গেল ফ্যামিলিতে কিন্তু অত বড় বড় পণ্য লাগে না। যেমন ফ্যামিলি সাইজ টুথপেস্ট, ফ্যামিলি সাইজ সোপ, এগুলো কিন্তু আস্তে আস্তেই হয়ে যাচ্ছে। এখন সবকিছু আকার দেখো মিনি প্যাক আকারে বের হয়ে যাচ্ছে। কারণ কি, মানুষ যে সিঙ্গলি মানে অনেকেই ব্যাচেলার লাইফ, অনেকে হয়তো সিঙ্গেল থাকতেছে, এরকম কিন্তু একটা প্রবণতা, এটা কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে একটা ভিন্ন রকম মাত্রা আসছে। আচ্ছা, এরপর যে বিষয়টা আসে সেটা হচ্ছে জিওগ্রাফিক শিফট। আচ্ছা, এটা জিওগ্রাফিক শিফট হচ্ছে মানে মানুষ আস্তে আস্তে দিনকে দিন শহরের দিকে বাস করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তো একটা সময় আমরা ছোটবেলায় যখন ছিলাম, 3-4 পড়তাম, হ্যাঁ, আজ থেকে কয় বছর আগে, 3-4 পড়তাম, আজ থেকে ধরো 27 বছর আগে, ঠিক আছে। তো তখন আমরা বলতাম যে বাংলাদেশের শতকরা 90 জন লোক, হ্যাঁ, গ্রামে বসবাস করে, আর শতকরা 80 জন লোক হচ্ছে কৃষক, ঠিক আছে। এরকম একটা কথা আমাদের সমাজ বইয়ে লেখা থাকতো, পরিবেশ পরিচিতি, ঠিক আছে। আচ্ছা, তো সেই দিন আর আজকে যারা অবশ্যই পড়াশোনা করতেছো, তোমরা যারা ওই 6, 7, 8, 10 পড়ে, তারা হয়তো বা বলে যে আজকে দেশে শতকরা 90 ভাগ থেকে কিন্তু 70 ভাগে নেমে গেছে। সম্ভবত আগামী 2040 বা 45 সালে যেটা হবে, বাংলাদেশের বেশিরভাগ লোক শহরে বসবাস করবে।
তার মানে মানুষের কিন্তু আসলে রুচির কিন্তু একটা পরিবর্তন হয়েছে, যে গ্রাম গ্রাম কিন্তু শহরে পরিবর্তিত হয়ে যাচ্ছে, শহরের দিকে মানে মানুষের যাতায়াত বৃদ্ধি পাচ্ছে। তো এই বিষয়গুলো নতুন নতুন জায়গায় ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, এই বিষয়গুলো কি করতেছে, এই বিষয়গুলো কিন্তু তোমার মনে রাখবা, এই বিষয়গুলো মানুষের লাইফ স্টাইলের মধ্যে কিন্তু একটা পরিবর্তন নিয়ে আসতেছে। ঠিক আছে, গ্রামীণ গ্রামে আগে হয়তো এমন ছিল যে পুরো একটা গ্রামে কি একটা টেলিভিশন। আমার এখনো মনে পড়ে যে আমার নানি বাড়িতে যখন ছোটবেলায় যাইতাম ব্যাটারি দিয়ে টিভি চলতো, ঠিক আছে, এবং পুরো গ্রামে টোটাল টিভি ছিল দুইটা, সাদা কালো টিভি, টোটাল টিভি ছিল দুইটা। ওই টিভি গুলা সপ্তাহে একবার বা দুইবার ওপেন হইতো, যখন সাপ্তাহিক একটা বই হইতো, শুক্রবারে সিনেমা হইতো, সেই সিনেমা দেখা যেত, অথবা হয়তো সাপ্তাহিক খুব ফেমাস নাটকগুলো, হ্যাঁ, অথবা ধরো ওই যে দি সোর্ড অফ টিপু সুলতান বা আলিফ লায়লা, হ্যাঁ, এই সমস্ত প্রোগ্রাম হয়তো বা দেখার জন্য, এবং ওই টিভি দেখার জন্য দেখা যেত কি ওই বাড়ি উঠান একেবারে ভরে যেত। তো যাই হোক, দেখো এই 25 বছরে আজকে আমাদের সেই নানি বাড়িতে গেলে এমন অবস্থা যে প্রতি ঘরে ঘরে তো টেলিভিশন তো বটেই, এক পরিবারে 3টা টিভিও দেখা যায়। বুঝতে পারছো? মানে ওই যে বাড়ির মধ্যে দুই ভাইয়ের 2টা বিয়ে মানে আলাদা আলাদা সংসার তাদের, তো দুই ভাইয়ের রুমেই কিন্তু টিভি আছে। মানে একটা উঠানের মধ্যে যেখানে পুরো গ্রামে 2টা টেলিভিশন ছিল, এখন একটা বাড়ির মধ্যে 2টা বা 3টা টিভি। ঠিক আছে, তো এটা কিন্তু আসলে হয়েছে কি কিসের কারণে? এই যে আরবানাইজেশন এবং বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি হওয়ার কারণে। এবং যে এলাকাগুলো একেবারে গ্রাম বলে পরিচিত ছিল, ঢাকার আশেপাশে যে এলাকাগুলো আমরা গ্রাম হিসেবে চিনতাম, হ্যাঁ, যেমন আমি যদি বলি টঙ্গী, এদিকে আমিন বাজার, হ্যাঁ, এদিকে সাভারের জাস্ট মূল যে শহরটাকে আমরা যা শহর হিসেবে ভাবতাম, কিন্তু এখন তুমি দেখো পুরো সাভার, পুরো নারায়ণগঞ্জ, হ্যাঁ, পুরো একটা ডিস্ট্রিক্ট, গাজীপুরের বিশাল একটা অংশ, এদিকে আমাদের ধামরাই, হ্যাঁ, এটা কিন্তু পুরোটাই শহর হয়ে গেছে। হ্যাঁ, কোনো কৃষি জমি বলতে কিছু নাই। ধামরাই পৌরসভাতে আগে ম্যাক্সিমাম জমি কৃষি ছিল, কিন্তু এখন দেখা যাবে যে পৌরসভাতে কৃষি জমি বলতে কিছু নেই, স্যার এমন একটা বনশ্রী, অবস্থা। স্যার হ্যাঁ, বনশ্রী। তার মানে এটা এটা কি হচ্ছে? আচ্ছা, তুমি কিছু বলতেছিলে এনামুল? জি স্যার, স্যার বনশ্রী স্যার তো স্যার মানে ইয়ে হয়ে গেছে এখন তো, মানে যে আরবানাইজ মানে মানে শহর হ্যাঁ, 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 হয়ে যেতেছে। তারপর হ্যাঁ, হ্যাঁ, উত্তরা, আচ্ছা, স্যার উত্তরা হ্যাঁ, হ্যাঁ, এয়ারপোর্টের পরে থেকে ইয়ে হইতেছে। হ্যাঁ, এয়ারপোর্টে আমি যখন, আমার এখনো মনে পড়ে যখন আমি ফার্স্ট এয়ারপোর্টে যাই 1992 সালে, জীবনে প্রথমবারের মতো, তো তখন এয়ারপোর্টের আশেপাশে সমস্তটাই ছিল তোমার কি জলাভূমি, ঠিক আছে, ওয়েটল্যান্ড। তো দেখো এখন তোমরা যদি দেখো যে উত্তরার ওখানে পুরোটাই মানে কি বলবো বিল্ডিং এ ঠাসা, এবং মানে র্যাপিড একটা চেঞ্জ গত 20-25 বছরে, মানে হিউজ। এবং তোমরা দেখতেছো তো, আমি তো চট্টগ্রাম শহর তখন ঘুরি নেই, এই আর কি, আমি যতটুকু দেখছি ঢাকার আশেপাশে ওটাই আমি বললাম। তা এই যে এটা এটা কি হয়েছে, আরবানাইজেশন হয়েছে, যার কারণে কি বেশি বেশি মানুষ এখন শহরে বসবাস করতেছে, এবং এটা কিন্তু মানুষের চাহিদার মধ্যেও কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলতেছে, এবং যা আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি নির্ধারণের ক্ষেত্রে কিন্তু অনেক অনেক মানে প্রভাব ফেলতেছে, আমি যদি সহজ কথাই বলি। আচ্ছা, এরপরে আরেকটা বিষয়, এখন তোমাদের কাছে যাই, তোমরা আমাকে একটু বলবা। হুম, স্যার আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা, তোমাদের প্রশ্ন আমি একটু শুনি, তার আগে আমি কয়েকজনকে বলি যে তোমরা কোন কোন ধরনের চাকরি কে পছন্দ করো। আচ্ছা, আমি একটু প্রথমে আমাদের দীপ্ত, ওয়েট 12, দীপ্ত কেমন আছো? দীপ্ত আমাকে শুনতে পাচ্ছ? দীপ্ত, ওয়েট 12। আচ্ছা, দীপ্ত সম্ভবত শুনতে পাচ্ছে না। আহ, খুরশেদ আলম আহাদ, খুরশেদ আলম আহাদ, ওয়েট 4। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা খুরশেদ, তোমার কি ইচ্ছা, তুমি জি পাশ স্যার। করার পরে কোথায় চাকরি করবে একটু বলো তো, কোথায় চাকরি করার ইচ্ছা? স্যার মূলত স্যার আমার পরের স্যার হুম, অন্যের আন্ডারে কাজ করাটা মানে মোটেও পছন্দ, মানে নিজে থেকে কিছু আচ্ছা করার। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিচে থেকে কিছু করো। আচ্ছা যাই হোক, যদি তোমাকে বলে যে 2টা বছর চাকরি করো,
কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করো, এক্সপিরিয়েন্স গ্যাদার করো। তুমি কোথায় চাকরি করবে একটু বলো তো আমাকে। কি কোথাও চাকরি করতে স্যার চাইলে? ওইরকম ভাবে ভাবা হয় না এখন। বললাম যদি তোমাকে 2টা বছর এক্সপিরিয়েন্স চাকরি স্যার কোথায় চাকরি করবা? হ্যাঁ, বলো যে আমি এখানে চাকরি করতে চাই, বলে দাও যদি করো। স্যার এখনো স্যার ভাবা হয় না এখনো স্যার, কিভাবে বলি। আচ্ছা তুমি ভাবো নাই, আচ্ছা তুমি অনেক পিছিয়ে আছো। আমাদের টেক্সটাইল তো ফার্স্ট ইয়ারে লাখ লাখ টাকা কামাই ফেলে, আর তুমি এখনো ভাবোই নাই কোথায় চাকরি করবা। আচ্ছা যাক, ফাহিম, ফাহিম ওয়েট 21। খুঁটি আচ্ছা হ্যাঁ। জি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা ফাহিম, তুমি কোথায় চাকরি করতে চাও একটু বলো তো আমাকে। স্যার ওইটা এখনো স্যার ডিপেন্ড করে আর কি স্যার, 4 বছরের পরে কি অবস্থা দেখা যায় ওইটা আচ্ছা আর কি। তুমি এখন বলে দাও, এখন যদি তোমার চাকরি দেওয়া হয় তুমি কোথায় চাকরি করবে বলো। স্যার অবশ্যই স্যার চেষ্টা করবো স্যার যেখানে স্যার আরাম বেশি আর কি স্যার। এই তো, এই তুমি একটা গুড কোশ্চেন করছো যে আরাম বেশি তুমি। আচ্ছা ঠিক আছে তোমাকে, আর আচ্ছা মেয়েদের কাছ থেকে শুনি। আচ্ছা ইসরাত জাহান তিশা, অ্যাপারেল 29। ইসরাত জাহান তিশা, জি স্যার। তুমি কই চাকরি করতে চাও? জি স্যার। হ্যাঁ তুমি কই চাকরি করবা? যদি তোমাকে আর চাকরি করতে বলে কোথায় চাকরি করবা? টেক্সটাইল সেক্টরে? স্যার মেয়েরা অবশ্যই স্যার কমফোর্টেবল জোনে স্যার জব করতে যায়। আচ্ছা কমফোর্টেবল একটা জোনে চাকরি করতে চাও, আচ্ছা আমি এটাই শুনতে চাচ্ছিলাম। হ্যাঁ রাখো। আচ্ছা দেখো, আমরা যখন টেক্সটাইলে ভর্তি হই বুঝতে পারছো, তখন টেক্সটাইল গ্রাজুয়েট যারা, তাদের চাকরি করার প্রবণতা কোথায় ছিল তোমরা জানো? সবাই বলতো আমরা চাকরি করব ডাইং মিলে, বুঝতে পারছো? মানে সেই সময়ের ট্রেন্ড এমন ছিল যে ধরো আমাদের টেক্সটাইল থেকে 130টা ছেলে পাস করছে বা 140টা ছেলে মেয়ে পাস করছে, তারা সবাই 140টার মধ্যে 110 জনই ডাইং মিলে ঢুকবে, মানে ওয়েট প্রসেসিং এ। তো ওয়েট প্রসেসিং এর প্রোডাকশনে, বুঝতে পারছো? কারণ কি, ওয়েট প্রসেসিং অনেক স্যালারি, অনেক দ্রুত স্যালারি ইনক্রিজ করে। আমাদেরও ধরো 10 থেকে 15 বছর আগে যারা আমাদের বুটেক্স থেকে পাস করতো, কলেজ অফ টেক্সটাইল টেকনোলজি, তো তারা চাকরি করতো, 1 নাম্বার চয়েস ছিল স্পিনিং মিল, সেটাও প্রোডাকশন রিলেটেড। আচ্ছা আমরা বেরোইতে বেরোতে দেখলাম একটা র্যাপিড একটা চেঞ্জ, মানুষ আর তোমার সেই প্রোডাকশনের চাকরিতে ঢুকতে চায় না। তো প্রোডাকশনের চাকরিতে ঢুকতে চায় না কেন? প্রোডাকশনের চাকরি কষ্ট, বুঝতে পারছো? প্রোডাকশনের চাকরিতে ডাইং মিল বলো, সেখানে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে থাকতে হয়, ঘেমে নিয়ে একাকার। তুমি যদি স্পিনিং বলো সেখানে অনেক ধুলা, ঠিক আছে? নিটিং মিল বলো সেখানে একই অবস্থা, ধুলার রাজ্য, ময়লার রাজ্য, ডাস্ট দিয়ে ভরা। তো আমাদের ব্যাচের ছেলেরা দেখতেছি এরা প্রোডাকশনে কেউ জয়েন করতে চায় না, করছে হয়তো বা 120 জনের মধ্যে 14-15 জন। আচ্ছা এরপর আমি যদি আমাদের সময় থেকে, তোমরা তো আমার মোটামুটি 12-13 বছরের ছোট, তো তোমাদের এখন যদি আসি, তোমাদের মধ্যে দেখা যাবে তো তখন আমাদের মধ্যে চেষ্টা আসছে যে সবাই মিলে চোখ বুঝে মার্চেন্ডাইজিং এ যাও, ওটার মধ্যে একটু কর্পোরেট ভাব আছে। যারা একটু ভালো সুযোগ পাওয়ার চেষ্টা করছে তারা ধরো ঢুকছে বাইং হাউসের মার্চেন্ডাইজিং। তো এই দেখো একটা চেঞ্জ। আর এখন তোমাদের জেনারেশনে যদি বলি, তোমরা অনেকেই বলবা যে আমরা টেক্সটাইল সেক্টরে থাকবো না, কিসের মার্চেন্ডাইজিং, আমরা ব্যাংকিং এ ঢুকবো। কেউ কেউ বলবা যে না আমরা বিদেশ যাব, কেউ কেউ বলতেছে আমরা বিশেষ দিব। এবং তুমি জেনে অবাক হবা, আজকে কিন্তু টেক্সটাইলের এই যে একটা পরিবর্তন আসছে, যে আমাদের সময়ে আমরা সরকারি চাকরি ঢুকছি হয়তো 12-13 জন, ঠিক আছে? আমি হিসাব করলাম টোটাল 16 জন আমাদের ব্যাচ থেকে সরকারি চাকরিতে ঢুকছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, ব্যাংক, বাংলাদেশ ব্যাংক। আর যদি বিদেশে পড়াশোনা করতে গেছে ওটা ধরি, তাহলে আরো 12-13 জন দেশের বাইরে গেছে, সব মিলে 30 জন। দেখো তারা কিন্তু যে টেক্সটাইলের মূল স্ট্রিম, হ্যাঁ, যে প্রোডাকশন মার্চেন্ডাইজিং ছেড়ে অন্যদিকে গেছে। হ্যাঁ, এবং তোমাদের বেলায় আমার মনে হয় ব্যাপারটা আরো অনেক বেশি হবে। তাহলে কি আমাদের এই টেক্সটাইলের ছেলে মেয়েদের মধ্যে দেখো পেশা পরিবর্তন করা একটা কিন্তু ঝোঁক চলে আসছে। তারা কিন্তু যে চাকরিতে ছিল সেই চাকরিটা করতে চাচ্ছে না, এবং এটাই বলা হচ্ছে এ বেটার এডুকেটেড, মোর হোয়াইট কলার, মোর প্রফেশনাল পপুলেশন। আমরা যে প্রোডাকশনের চাকরিটা বলি, সেই প্রোডাকশনের চাকরি হচ্ছে সেটা যত লাখ টাকায় বেতন পাক,
চাকরিটা হচ্ছে ওটাকে বলা হয় ব্লু কালার জব। ব্লু কালার জব, ব্লু কালার কি? প্রোডাকশনে চাকরি করলে যারা প্রোডাকশন বা কনস্ট্রাকশনে চাকরি করে সেখানে সে যত বড় ইঞ্জিনিয়ারই হোক, সে কিন্তু সাদা কলারে মানে সাদা শার্ট পরতে পারবে না, কারণ এটা খুব দ্রুত ময়লা হয়ে যায়, ওটা ব্যবহার করা খুব তাদের জন্য অসুবিধাজনক। বুঝতে পারছো? আর হোয়াইট কলার জব কোনটা? এই যে আমার টিচিং এ আছে, এটা হোয়াইট কলার জব। ব্যাংকে যে চাকরি করতেছে সেটা হোয়াইট কলার জব, ঠিক আছে? হ্যাঁ, বিভিন্ন কর্পোরেট হাউসে যা চাকরি করতেছে এগুলো হোয়াইট কলার জব। তার মানে কি, মানুষের ঝোঁক কিন্তু দেখো ছিল প্রোডাকশনে। ইঞ্জিনিয়ার মানে আমরা তখন বলতাম ইঞ্জিনিয়ার মানে সে চাকরি করবে প্রোডাকশনে। বুঝতেছো? তখনকার কনসেপ্টটা ছিল এমন যে ইঞ্জিনিয়ার উনি চাকরি করবে কোথায়? উনি চাকরি করবে প্রোডাকশন রিলেটেড ফ্যাক্টরিতে। আমি নিজেও বলেছি যে আরে প্রোডাকশনে চাকরি না করলে ইঞ্জিনিয়ার কিসের, এভাবে বলেছি। দেখো এখন কিন্তু ইঞ্জিনিয়াররাই সে কোথায় ঢুকছে, দেখো তাদের কিন্তু পেশা কিন্তু পরিবর্তন করে ফেলতেছে। হ্যাঁ তারা ঢুকতেছে, হ্যাঁ মার্চেন্টাইজে ঢুকতেছে, এমনকি ফ্যাক্টরি এমন এমন সব ডিপার্টমেন্ট খুলতেছে যেখানে তোমার এই কলারটাকে হোয়াইট রাখা যাবে। বুঝতে পারছো? যেমন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, হ্যাঁ প্ল্যানিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, যেগুলো আগে সেই যে প্রোডাকশন রিলেটেড সেটার সাথে অতটা সম্পৃক্ত না, বাট তুমি প্রোডাকশনকে কন্ট্রোল করতে পারবা। ঠিক আছে? তো মানুষের ঝোঁকটা কিন্তু এখন এদিকে চলে আসছে। এটা মানুষের কি, এটা কিন্তু মানুষের রুচির পরিবর্তনের একটা ইন্ডিকেটর, যে সে কি চাচ্ছে, কোন কোন দিকে সে যেতে যাচ্ছে, এটা কিন্তু একটা অনেক বড় একটা ইন্ডিকেটর। এবং তোমরা একবার এখন কিন্তু যারা খুব আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা, তারা কিন্তু তাদের চিন্তা ভাবনা কিন্তু এখন অনেক দূর চলে গেছে। তুমি তোমাদের ব্যাচেই দেখবা অনেক ছেলে মেয়ে দেশের বাইরে যাবে পড়াশোনা করতে, অনেক ছেলে মেয়ে দেখবা গভর্নমেন্ট সার্ভিসে ঢুকবে এবং ভালো ভালো পজিশন করতে যাবে, অনেকে দেখবা আমাদের মতো কলেজে টিচিং এসে খুব কি জেন্টাল একটা লাইফ লিড করতেছে। ঠিক আছে? যেটা হয়তো প্রোডাকশনে চাকরি করে, প্রোডাকশন চাকরি তাদেরকে আমি কি বলতেছি না, তাদেরকে ছোট করতেছি না, বাট এটা ট্রেন্ড, এখন মানুষ এদিকে ঝুঁকতেছে বেশি। সেই সময় কেউ টিচার হওয়ার কথা চিন্তা করতো না, বাট এখন আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে তোমরা কলেজে যে আমাদের টিচারদেরকে দেখে অনেকে ইন্সপায়ার হও কিন্তু, যে আমরাও টিচার হব। কি তোমাদের মধ্যে কি কেউ কি টিচার হওয়ার ইচ্ছা নাই? আছে স্যার। আচ্ছা, একজনের আছে আর কারো নাই? আচ্ছা, টিচার হতে চাই কয়জন একটু শুনি তো, দেখি কে কে টিচার হতে চাও, দু একজন বলো তো। আচ্ছা আচ্ছা, তো যাই হোক তোমাদের অন্তত কিছু শুনতেছি যে টিচার হতে চাও, এটা ভালো লাগলো শুনে। আর আমাদের সময়ের কথাটা বলবো, আমাদের সময় কেউ টিচার হতেই চাইতো না, বলে আরে টিচার হয়ে কি লাভ, ফ্যাক্টরিতে পাবো লাখ লাখ টাকা স্যালারি, টিচার কি আর এত কিছু আছে? হ্যাঁ, এরকম কিন্তু একটা ধ্যান ধারণা ছিল, বাট এটা কিন্তু চেঞ্জ হয়েছে। এখন দেখা যাচ্ছে যে টিচিং এও অনেক সুন্দর একটা লাইফ লিড করা যায়, হ্যাঁ অনেক সুন্দর একটা লাইফ। আচ্ছা যাই হোক, এখন তো মানুষের প্রফেশন চেঞ্জ আসতেছে, এটা একটা ব্যাপার। এরপর আরো আরো কিছু কথা চলে আসতেছে যেগুলো নিয়ে আমি এখন আলোচনা করবো না, কারণ এই ব্যাপারটাই অনেক বিশাল। এই যেমন ডাইভার্সিফিকেশন বাড়তেছে, মানুষের মধ্যে দেশ মানুষ এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছে, এই পরিবর্তনগুলো কিন্তু অনেকাংশে চলে আসছে। আচ্ছা, এরপর চলে আসো যেটা হচ্ছে ইকোনমিক এনভায়রনমেন্ট। এখন ইকোনমিক এনভায়রনমেন্ট এটা কিন্তু মানে খুবই মানে কি বলবো ক্রুশিয়াল একটা পোরশন, যেটা আমাদের মার্কেটিং এনভায়রনমেন্টকে আসলে কি করে প্রভাবিত করে, অনেক ক্রুশিয়াল একটা ফ্যাক্টর। কেন? কারণ ইকোনমিক পাওয়ার বলতে কি বোঝায় আসলে, এটা মানুষকে বোঝায় তার পারচেজিং পাওয়ারটা কেমন, হ্যাঁ, এবং তার কেনাকাটার যে ধরনটা এটাকে কিন্তু নির্দেশ করে ইকোনমিক এনভায়রনমেন্টটা। এখন তোমরা অবশ্যই জেনে রাখো, যেমন বাংলাদেশের লোকেরা ঠিক যেভাবে কেনাকাটা করে বা যে ধরনের পণ্য কিনে, হ্যাঁ, তুমি অবশ্যই এটা এক্সপেক্ট করো না যে সুইজারল্যান্ডে যারা বসবাস করে সে কিন্তু একইভাবে কেনাকাটা করে না, তার পারচেজিং পাওয়ার কিন্তু আমার মতো না, তার পারচেজিং পাওয়ার কি অনেক অনেক উপরে। আবার যদি আর একটু চিন্তা করো তো, যে আফ্রিকার একটা দেশ ধরো সেন্ট্রাল আফ্রিকা, ঠিক আছে, অথবা ধরো তোমার ওই যে কি বুরুন্ডি, এমন কিছু দেশ আছে যারা মনে করো যাদের ইকোনমিক পাওয়ার আমার 10 ভাগের 1 ভাগ,
এমনও কিছু দেশ আছে। তার মানে একটা দেশের ইকোনমি বা তার কতখানি ডেভেলপমেন্ট, মাথা পিছু আয় কেমন, এরপর তোমার বিভিন্ন ক্ষেত্রে তাদের ব্যয় করার প্রবণতা, এটা কিন্তু আসলে তোমার মার্কেটিং স্ট্র্যাটেজির উপর অনেক অনেক প্রভাব ফেলে। সবচেয়ে বড় কথা দেখো, বর্তমানে চিন্তা করা হয় যে ভারত এবং চায়না এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মার্কেট হবে সামনের দিকে। কেন? এটা কারণ হলো ভারত এবং চায়নার জিডিপি খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, জিডিপি গ্রোথ রেট খুব ভালো, এবং তাদের পারচেজিং পাওয়ার কিন্তু দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, যার কারণে বিশ্বের যত বড় বড় জায়ান্ট কোম্পানি আছে তারা কিন্তু ভারত এবং চায়নাতে আসতে যাচ্ছে এবং সেখানে কিন্তু তারা বিনিয়োগ করতে যাচ্ছে। কারণ ইউরোপের দিনকে দিন মানুষ কমতেছে, বুঝতে পারছো? ইউরোপের দিনকে দিন মানুষ কমতেছে, আর ভারতে বাংলাদেশে কিন্তু অনেক বড় একটা মার্কেট। তোমরা জেনে খুশি হবা যে বাংলাদেশ কিন্তু সামনে ইউরোপের চেয়ে অনেক দূর আগায় যাবে, কারণ ইউরোপের জনসংখ্যা কমতেছে, বুঝে ফ্যামিলি প্ল্যানিং, বুঝতে পারছো? অযৌক্তিক ফ্যামিলি প্ল্যানিং। এবং আরেকটা মজার ব্যাপার হলো যে ওই দেশের গ্রোথ রেট কিন্তু থেমে গেছে, আর সেখানে আমাদের দেশে কিন্তু গ্রোথ রেট এখনো 7-6% করে বৃদ্ধি পাচ্ছে আমাদের ইকোনমি। তো এবং বাংলাদেশের জনসংখ্যা দেখো পুরো ইউরোপের জনসংখ্যার 1/4। তার মানে একটা দেশকে ক্যাপচার করতে পারা মানে হলো ইউরোপের 1/4কে ক্যাপচার করা সমান। আর ভারত একাই 3টে ইউরোপের যত জনসংখ্যা আছে, মোটামুটি 2টা ইউরোপ বা 2.5টা ইউরোপের যত জনসংখ্যা, মানে ইউরোপের দ্বিগুণেরও বেশি জনসংখ্যা এক ভারতেই আছে। তার মানে স্যার ভারত ক্যাপচার করতে পারা মনে করো একটা মহাদেশ ক্যাপচার করার চেয়েও বেশি, বাস্তবতা যেটা। তো এই স্যার জন্য হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আপনি তো বললেন যে ইউরোপের যে জনসংখ্যা আছে আমাদের দেশের 1/4। তো স্যার আমার প্রশ্ন হলো যে না না কিন্তু না, আমাদের আমাদের দেশের 1/4 না, আমাদের দেশের 4 গুণ। আমাদের দেশের 4 গুণ। টোটাল জনসংখ্যা আচ্ছা, ইউরোপে তার 4 গুণের মতো আছে। হ্যাঁ তাহলে তো বলো। আমাদের যেই ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আছে ইউরোপের যেই মানে ক্যাপাসিটি আছে ওর থেকে মানে অনেক নিচের আছে, যে মানে ওদের আপনি যে প্রথমে বললেন না ওই যে সুইজারল্যান্ডের যেই মানে একজনের যে হ্যাঁ ক্রয় হ্যাঁ হ্যাঁ, ক্ষমতা আমি আছে। আমি তোমার প্রশ্নটা বুঝতে পারছি, আমি বলতেছি। হ্যাঁ, ওদের মাথাপিছু আয় কি এখন অনেক বেশি আছে না, কিন্তু ওদের জিডিপি গ্রোথ রেট মানে আয় বৃদ্ধিটা কমে যাচ্ছে কি অনেক দেশে নেগেটিভে চলে আসছে। মনে করো আজকে সে আয় করতেছে 100 টাকা, সে 2022 সালে আয় করতেছে কত, 101 টাকা, ঠিক আছে? 2023 সালে গিয়ে দাঁড়ালো তার সেটা -1 আছে, আবার সে 100 টাকায় ব্যাক করলো। কিন্তু বাংলাদেশ, ভারত, এদের গ্রোথ রেট কি? এদের গ্রোথ রেট হচ্ছে পজিটিভ। ধরো আজকে সে আয় করতেছে 100 টাকা, পরের বছর সে আয় করতেছে 109 টাকা, তারপরের বছর আয় করতেছে 121 টাকা। তা আমরা যদি এভাবে গ্রোথ রেট ধরে রাখতে পারি, তো এমনও হবে জায়গায় 20-25 বছরে আমরা ইউরোপের অনেক কান্ট্রিকে কি করবো, ওভারকাম করে ফেলবো। আর আরেকটা মনে রাখবো, আরেকটা জিনিস মনে রাখবো, সেটা হলো মানুষ কখন তোমার মার্কেটটা বড় হচ্ছে, যখন সে দেশে তোমার জনসংখ্যা থাকে। এখন ইউরোপে আমেরিকাতে কি হচ্ছে, ইউরোপে আমেরিকার জনসংখ্যা কমে যাচ্ছে দিনকে দিন, অনেক দেশে কিন্তু জনসংখ্যা মাইনাসের নিচে, বুঝতে পারছো? জি ও স্যার। তোমাদের সম্ভবত এখন কেটে যেতে পারে, আমি তোমাদের নতুন করে আবার লিংক পাঠাচ্ছি, ঠিক আছে? নতুন করে তোমাদেরকে লিংক দিচ্ছি, তোমরা সবাই ক্লাসে জয়েন করো।